Hey everyone! Welcome to SamZone! SamZone! Yeah! From China, একদম চায়না থেকে আপনাদের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাট রাইট নাও আমি কোথায় আছি জানেন? আমার পিছনে যে আপনারা বড় সড়ো বিল্ডিংটা দেখছেন, এই যে এরিয়াটা দেখছেন, বিশাল বড় এরিয়া, এটা মূলত ওপোর একটি ফ্যাক্টরি এবং এটা হলো চংচিংয়ের একমাত্র ফ্যাক্টরি। মানে আমি এই মুহূর্তে চংচিংয়ে রয়েছি আর কি, হ্যাঁ। এবং আমরা জানি যেটা যে চায়নার মধ্যে এটাই হচ্ছে ওপোর সবচাইতে বড় ফ্যাক্টরি। ওদের আরও একটি ফ্যাক্টরি রয়েছে অন্য একটা জায়গায়, মনে হয় সেখানেও আমরা যাবো ভিজিটে, দেখা যাক। তো এই ফ্যাক্টরিটা আমরা অবশ্যই একটু ভিজিট করে দেখতে চাই যে ভিতরে কী অবস্থা, কি আপনাদেরকেও আমি ফুটেজ দেখানোর ট্রাই করব কীভাবে তারা ফোন টোন তৈরি করছে। এবং আমি যতটুকু জানি তাদের এখানে মূলত রোবোটিক সিস্টেমে সব কিছু তৈরি হয়। মানে আমাদের বাংলাদেশে যেমনটা আমরা দেখি যে মানুষ সব কিছুই করে, বাট এইখানে না রোবোটিক ওরকম বিষয়বস্তু আমি দেখানোর ট্রাই করবো মাস্ট। বাট ঠিক 3 বছর আগে এরকম দিনে আমি বাংলাদেশের ওপর ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম। আপনাদের হয়তো খেয়াল আছে, ওই ভিডিওটা অনেকেই হয়তো দেখে থাকবেন। এটা গতকালকে ফেসবুকে দেখলাম যে আমি ওই সময় পোস্ট করছিলাম, সেটা আমার সামনে আবার আসছে। তো খুব মজা লাগলো যে 3 বছর পরে আমি বাংলাদেশের এখন আছি চায়নাতে এবং চায়নার ফ্যাক্টরি ভিজিট করছি। এটা সত্যিই অনেক বড় কিছু আমার জন্য। তো বেশি কথা না পারে আমরা মনে হয় সরাসরি ভিতরে চলে যাই, কি অবস্থা কি চলুন দেখি। ব্রো, ব্যাপার যেটা হইলো, আমরা তো খুব আনন্দ নিয়ে ভিতরে ঢুকলাম যে একদম সব শুট টুট করে ফেলবো। আমার 2 পকেটে 3টা মোবাইল, আমার ক্যামেরা। বাট ভিতরে ঢোকার পরে যে কাহিনী শুরু করছে যে নো, এগুলো অ্যালাউ না, তুমি ক্যামেরা নিয়ে যাইতে পারবে না, দেখতে পারো বাট এগুলোর ভিডিও শ্যুট করা যাবে না। যে কাজটা করলো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের উপরে স্টিকার লাগাই দিল, মানে প্রত্যেকটা ক্যামেরার উপরে স্টিকার লাগাই দিল। মানে কি একটা অবস্থা। বাট আমি ট্রাই করব কিছু না কিছু তো বের করার জন্যই, যদি ছোটোখাটো একটা শর্ট অ্যাটলিস্ট নেওয়া যায় বা আপনাদেরকে দেখানো যায়। তো ভিতরে যেটা দেখলাম ওরা প্রচুর সিকিউরিটি মেনটেন করে এবং এটা করা উচিত, খুব স্বাভাবিক। ওদের ইনহাউস টেকনোলজিগুলো বাইরে হয়তো শেয়ার করতে চায় না, দ্যাটস হয়তো ক্যামেরা ইউজ করতে দেয় নাই। বাট যে বিষয়টা আমি খেয়াল করলাম, আমাদের বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরিতে আমরা কি দেখি, ম্যাক্সিমামই মানুষজন হাত দিয়ে কাজবাজ করে, তাই না? বাট এইখানে সব রোবোটিক্স, একদম ছোটো ইয়ার মতো আছে আর ক্যাবিনেটের মতো আছে, যার ভিতরে হচ্ছে প্রত্যেকটা আপনি পিসিবি বলেন, প্রত্যেকটা পার্টস, আইসি, মাদারবোর্ডের উপরে যে বসানোর যে বিষয়গুলো, সব কিছুই কিন্তু একদম রোবোটিকভাবে করা হয়। যেহেতু ছোটো কাজ, এগুলো রোবোটিক ওইভাবে না করলে আসলে ওই ফিনিশিংটা আসবেও না। ফ্যাক্টরির ভিতরে যে করিডোরটা আছে, এটার মধ্যে যদি আপনি জাস্ট একবার হাঁটেন বা যারা ভিজিটার আসবে তারা যাওয়ার সময় মনে হবে কি কোনো একটা স্পেস শিপের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে লাইটিংটা এত জোসভাবে করা, দেখতে খুবই সুন্দর। এবং এর দুপাশে হচ্ছে গ্লাসের আর কি, গ্লাস দিয়ে আটকানো। তো ভিতরে দেখা যায় যে কীভাবে আর কি স্মার্টফোনগুলো তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা পার্ট আলাদাভাবে তৈরি হচ্ছে। সেই বিষয়টা কিন্তু সবাই দেখতে পারে চাইলে, বাট আমি দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পারলাম না। ফ্যাক্টরি ভিজিট করে কিছু দেখাতে না পারলেও ফাইনালি আপনাদের জন্য কিন্তু অনেক কষ্টে আর কি ওদেরকে রিকোয়েস্ট করে ম্যানেজ করতে পারছি যে একটা ফোন যখন আমাদের হাতে আসে, এর আগে যে টেস্টগুলো হয় না, ল্যাবে বিভিন্ন রকম টেস্ট করে, বিভিন্ন রকম অত্যাচার করে, সোজা কথা, সেইগুলোর কিছু ফুটেজ ওরা ফাইনালি আমাকে নিতে দিবে বলছে। বাট এটা আমি একাই পারছি, তেমন কেউ আর পারে নাই। রাশিয়ান আরও যারা আসছিল তারাও নিতে পারে নাই। বাট ফাইনালি আপনাদেরকে আমরা সেই বিষয়গুলো দেখাতে পারবো। বাই দ্য ওয়ে, আমার হাতে কি এটা দেখছেন নাকি? এটা হলো Find N3-এরও কয়েকটা ছবি থাকবে, ভিডিও লাস্ট পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটার ভিডিও ফুটেজ বা এইটার ছবির কোয়ালিটি কেমন। এনিওয়ে, তো আমরা যখন গেলাম ওদের এই টেস্টিং ল্যাবে বা টেস্টিং এরিয়াতে, সেখানে গিয়ে দেখলাম ভাই বহুত পরিমাণে মানে টেস্টিংয়ের জায়গা রয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা অনেক টেস্টিংয়ের জায়গা দেখেছিলাম, বাট এই জায়গাটা একটু বড় পরিসরে, অনেক বড় রুম, খুব স্বাভাবিক। এটা চায়নার এই সবচাইতে বড় ফ্যাক্টরি, সো এটা তো ওরা অনেক বড় সড়ো করে করবে, খুব স্বাভাবিক। তো প্রথমে আমরা যেটা দেখলাম ড্রপ টেস্টের বিষয়টা কী হয়, নর্মালি স্ট্যান্ডার্ড যেটা মানে মানা হয় বা গভর্নমেন্ট থেকেও যেটা বলা হয় স্মার্টফোনের জন্য, যেটা পকেটের, এটা চায়নার নিয়ম অনুযায়ী বলতেছি, যে আপনি পকেটে ফোন রাখতে গেলে যদি পড়ে যায় তাহলে কতটুকু হাইট থেকে পড়বে, এইটুকু হাইট থেকে একটা মানুষের, তো এইখান থেকে ফেলেই টেস্ট করা হয়। বাট ওরা যেটা করতেছে এখানে, একটা মানুষ হাতে নিয়ে ফোন ব্যবহার করলে ধরুন এইটুকু দূরত্ব থেকে ব্যবহার করে বা এইটুকু উচ্চতা থেকে, তো এখান থেকে পড়লে কি হতে পারে ওইটা ওরা টেস্ট করে। এরপরে যেটা আপনারা দেখছেন, এইটা হলো সফট প্রেশার বেন্ড টেস্ট। মানে আমরা ওই যে ব্যাক পকেটে ফোন নিয়ে অনেকে ঘুরি না, তো সেই ক্ষেত্রে যদি বসে পড়েন বা একটু চাপ লাগে, তো বসে পড়লে অন্য বিষয়, বাট চাপ লাগলে আসলে বেন্ড হওয়ার পসিবিলিটি আছে কিনা এবং সেটা টিকবে কিনা। তো এই টেস্টিংটা ওরা যেটা করে, 25 কেজি ওয়েট দেয় ফোনের উপরে, বোথ সাইডে, মানে সামনের দিক থেকেও ব্যাক সাইড থেকেও, এবং এটা দুইবার টেস্ট করে আর কি। আর যেটা ওরা বললো যে এইটা 1000 করে 2000 বার এর উপরে প্রেশার দেওয়া হয়, 2000 বার ভাই। তো আমরা একটা ফোন টেস্ট করতে বললাম ওদেরকে, টেস্ট করার পরে যেটা দেখলাম,
ফোনটা হালকা একদম স্লাইডলি একটু বেন্ড হয়েছে। এরপর ওদেরকে জিজ্ঞেস করা হলো এটা কি নর্মাল নাকি এরকম পর্যায়ে আসলে তোমরা জিনিসটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার তৈরি করার চিন্তা ভাবনা করো। ওরা যেটা বললো না, এই পর্যন্ত আমরা এটাকে ওকে হিসাবে ধরে নেই, বাট এর বেশি যদি বেন্ড হয়ে যায় তাহলে ওরা অবশ্যই এটার উপরে আরও অন্যভাবে হয়তো রিসার্চ করবে, তখন ওইটাকে আরও বেটারভাবে তৈরি করবে। এইবার যে মেশিনটা আপনারা দেখছেন, মানে একটা মেশিন, এখানে বেশ কিছু মেশিন রয়েছে জাস্ট ফোনগুলোকে ধরছে ছেড়ে দিচ্ছে, এইটাকে বলা হয় মাইক্রো ড্রপ টেস্ট। মাইক্রো ড্রপ টেস্ট কিন্তু মানে অবশ্যই করা উচিত, কারণ হলো ফোন কিন্তু আমাদের হাত থেকে উপর থেকে খুব কমই পড়ে, বাট ছোট দূরত্বে মাঝে মধ্যে কিন্তু পড়ে যায়। টেবিলের উপরে রাখতে গেলে টুক করে পড়ে যেতে পারে, হাত থেকে স্লিপ করতে পারে, বা খাটের উপরে রাখতে গেলেন একটু নিচে পড়ে গেল। তো এই ধরনের মাইক্রো ড্রপ টেস্ট এইখানে করা হচ্ছে, এবং ইস অ্যাঙ্গেল থেকে এটা 14,000 বার ওরা টেস্ট করে, 14,000 বার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে। যেমনটা আপনারা দেখছেন মোবাইল ফোনের ডিসপ্লেটা বারবার পড়ছে, কোনোটার আবার ব্যাক সাইড পড়ছে, কোনোটার মানে চারিপাশটা আর কি আলাদা আলাদাভাবে পড়ছে। তো এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে 14,000 বার ফেলে টেস্ট করা হয় যে কোনো ধরনের প্রবলেম তৈরি হয় কিনা এখানে, বা 14,000 বারের মধ্যে মোবাইল ফোনটা খুলে যায় কিনা। এই টেস্টটা হচ্ছে এই অংশটাতে করা হয় মোটামুটি। এবারে আমাকে যে রুমটাতে দেখছেন এইটা হলো গেমারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলা যায়। এখানে মূলত আসলে ওরা বসে বসে গেম খেলে ভাই, সত্যি কথা। এখানে যে চাকরি করে তার যে কি শান্তি, সে বসে বসে সারাদিন গেম খেলবে এবং গেম খেলার পরে টেস্ট করবে ফোনটা আসলে কোন লেভেলের গরম হচ্ছে। এবং একটা বক্স আছে, ওই বক্সের ভিতরেও টেস্ট করা হয় ফোনটা কতটুকু গরম হয়। ইভেন নট অনলি গেমিং, এখানে তারা কিন্তু ওই যে ওয়েব ব্রাউজিং এই সমস্ত কাজগুলোও করে, যে হেভি ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক সময় ফোন অনেক গরম হয়ে যায় না, তো ওইগুলো টেস্ট করে। এবং ওদের যে টেস্টিং মার্কিংটা রয়েছে ওই স্কেলের উপরে যদি চলে যায় সেটা নিয়ে ওরা তখন আবার নতুন করে কাজ করে, যে আসলে প্রবলেমটা কোথায়, যাতে অতিরিক্ত হিট জেনারেট না করে, সেজন্যই মূলত এই চেকিং রুমটা। এবারে যে রুমটা দেখছেন এইখানে মূলত টেম্পারেচার টেস্ট করা হয়। টেম্পারেচার টেস্ট মিনস একটু আগেও তো আমরা দেখলাম গেমিংয়ের জন্য টেস্ট করে, বাট এটা একটু অন্যরকমভাবে মোবাইল ফোন আসলে কতটুকু টেম্পারেচার নিতে পারবে। এখানে দুইটা সিস্টেম রয়েছে, একটাতে হলো গিয়ে অনেক বেশি ঠান্ডা করা হয় ফোনকে, আর একটা জায়গায় হলো অনেক বেশি গরম করা হয়। গরম হলো সর্বোচ্চ ওরা 70 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নিয়ে যায় এই মেশিনটার মাধ্যমে, এবং ফোন রেখে দেখা হয় যে ফোনটা সার্ভাইভ করতে পারে কিনা, একই রকমভাবে ঠান্ডার মধ্যেও সার্ভাইভ করতে পারে কিনা সেই বিষয়টাও টেস্ট করে। পাশাপাশি ওরা এখানে হিউমিডিটি একটু বাড়িয়ে দিয়েও টেস্ট করে, যে 90 মনে হয় ছিল হিউমিডিটি এরকম, তো যে সেইটাতে আসলে ফোনটা সার্ভাইভ করতে পারে কিনা বা কোনো ধরনের প্রবলেম হয় কিনা। হিউমিডিটি কিন্তু ফোন নষ্ট করে ফেলে অনেক সময়, তো ওই টেস্টগুলো এখান থেকে হয়ে দেন ওদের ফোনগুলো আর কি বের হয়। তো শুধু এটুকুই না, এরপরে কিন্তু ওরা ডাস্ট টেস্টও করে, যে বাংলাদেশের মতো দেশগুলোতে তো হেভি ডাস্ট থাকে আপনারা জানেন, সে সমস্ত জায়গায় ফোনের কী অবস্থা হবে। তো এইখানে যে একটা ক্যাবিনেট দেখছেন বা মেশিনটা দেখছেন, এটার ভিতরে অনেক ধুলাবালি আছে ভাই, ময়লা টলা দিয়ে রাখছে আর কি। তো ফোনটা উপরে রেখে ভিতর থেকে ওরা মেশিন বা কোনো বাতাসের মাধ্যমে হয়তো ব্লো করে, আর এই ময়লায় গিয়ে ফোনটার কী অবস্থা করে, ক্যামেরার মধ্যে ময়লা ঢোকে কিনা সেই বিষয়টাও টেস্ট করে। এই হচ্ছে এখানের মোটামুটি প্রসেস, যতটুকু আমি কভার করতে পারছিলাম। ভাই আরও অনেক কিছু আছে, সেগুলো কভার করা সম্ভব হয়নি, আর লুকাইয়া তো আসলে ভিডিও শ্যুট করার মতো কোনো সুযোগও ছিল না, সেটা করাও ঠিক না। এমনিতেও দেখছিলেন যে ফোনের ক্যামেরার উপরে ওরা আর কি স্টিকার দিয়ে একটা কী অবস্থা। যাই হোক, আমি যতটুকু পারছি ট্রাই করছিলাম, বাট আমার যে বিষয়টা ভালো লাগছে ভাই, এইটা টোটালি ওপো পার্ক বলবো আমি। খুব ন্যাচারের কাছাকাছি থেকে ওরা টোটাল ব্যাপারটা মানে হ্যান্ডেল করছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই পাশে আমার পিছনে যেটা দেখছেন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা রয়েছে, তারপরেই যে পাহাড় রয়েছে ওইখানে যে উপরে পাহাড়ের উপরে দেখা যায় একটা ঘরবাড়ি, ওইটার থেকে নাকি এই টোটাল এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। ইন্টারেস্টিং। ওই পাশেও দেখতে পাচ্ছি অনেক ওদের বিল্ডিং আছে, বাট খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, ন্যাচারাল ওয়েতে অবশ্যই। বিষয়টা সুন্দর আর কি, ভালোই লাগছে। এবং ওদের সিকিউরিটি সেই লেভেলের সিকিউরিটি। ও বাই দ্য ওয়ে, আমরা যখন কিনা টোটাল এই যে টেস্টিং প্রসেসগুলো দেখে বের হচ্ছিলাম, তখন ভাই নট অনলি মি, ওদের যারা এখানে স্টাফ রয়েছে তাদের পকেট টকেট সব কিছু চেক করছে মেশিন দিয়ে, যে আমাদের সাথে কোনো কিছু আছে কিনা, ওদের কোনো কিছু নিয়ে বের হলাম কিনা। সোফার আমার খুবই ভালো লাগছে এবং এইটা আমার জন্য দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট আমার মনে হয় শুধু এটুতে আমি থামবো না, এর পরেও আরও কিছু কিছু জায়গায় চায়নার আমরা ঘুরবো, এবং এই ধরনের টেকনোলজি নিয়ে যদি কোনো তথ্য আপনাদেরকে দেওয়া যায় পরবর্তী কোনো ভিডিওতে দেওয়া ট্রাই করবো। সো স্টে টিউন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত আমি বিদায় নিচ্ছি চায়না থেকে, টাটা।